আমি জানি আপনারা অনেকেই মনে করবেন এটা একটা ফ্যান্টাসি, এটা সম্ভব না। কিন্তু একটাবার মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে দেখেন, একজন মানুষ যতদিন প্রবাসে থাকে, এই যে এতগুলো বছর প্রবাসে থাকে, সে কত টাকা রাজস্ব রাজস্ব ট্যাক্স দিয়ে থাকে, কত টাকা বাংলাদেশ সরকারের আয় হয়। সেই ক্ষেত্রে তাকে পেনশন দেওয়াটা কি খুবই বেশি ক্ষতি হয়ে যাবে? অর্থনৈতিকভাবে কিন্তু এত বেশি ক্ষতি হওয়ার কথা না। তো বাংলাদেশে যারা চাকরি করে, জব করে, তারা যে ট্যাক্সটা দেয় তার চেয়ে অনেক গুণ বেশি প্রবাসীরা ট্যাক্স দিয়ে থাকে। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সবাইকে সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা জানেন অতি সম্প্রতি বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা করেছেন। সেই বাজেটে প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে উল্লেখ করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারকে প্রবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। দেরিতে হলেও ওনারা বুঝতে পেরেছেন প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা সোনার ডিম পাড়া হাঁস নয়, হীরার ডিম পাড়া হাঁস। যাই হোক, এই প্রবাসীদের নিয়ে আমাদের যে যে ভোগান্তিগুলো হয়, সেই পরিপ্রেক্ষিতে আমরা অর্থনীতিতে কি রাখলেন, প্রবাসীদের কি সুযোগ সুবিধা দেবেন, সেই বিষয়ে আমাদের এত চাওয়া পাওয়া নেই। আমাদের 4টা বিষয়ে আমি উল্লেখ করব আজকে। 4টা বিষয় যেগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়, ভোগান্তিতে ফেলে। এই 4টা বিষয়ের উপর আমি মাননীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবং প্রবাসী যারা ভাই বোনরা আছেন, আপনারা যদি মনে করেন এই 4টা বিষয় আপনাদেরও কষ্টের, ভোগান্তির, আপনারা প্লিজ সাপোর্ট করবেন, বলবেন। আমরা যত বলবো এক সময় না এক সময় আমাদের এটা অ্যাক্টিভ হবে, সরকারের কানে যাবে, সরকার এইটার যথাযথ পদক্ষেপ নেবেন। নাম্বার 1, বাংলাদেশ বিমানবন্দর। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা পার হয়ে যাই, আমাদের ইমিগ্রেশনে, আমাদের মালামালে কোনো সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে আমরা পৌঁছা মাত্রই যাওয়া কিংবা আসা আমাদের ভোগান্তি শুরু হয়ে যায়। মনে হয় জাহান্নামে আমরা এসে প্রবেশ করলাম। সেইখানে আমাদের মালামাল চুরি হওয়া, আমাদের ফর্মালিটিস মেনটেন করা, ট্রলি পাওয়া যায় না। যতটুকু কষ্ট হয় আমরা বিমানে, তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় আমাদের এয়ারপোর্টে। সেই ক্ষেত্রে আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই। সরকার কোটি কোটি টাকা খরচ করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে নিরাপত্তার জন্য, সেফটির জন্য। কিন্তু যখন ব্যাগগুলো কাটা হয়, যখন মালগুলো চুরি হয়, তখন কি মনিটর যিনি যিনি পর্যবেক্ষণ করেন, যার চোখ মনিটরের মধ্যে থাকে, তখন কি উনি স্পটে থাকেন না? উনি কি তখন বাইরে যান, বাইরে থাকেন? তো আমার কথা হয়েছে, যখন মিডিয়াতে চলে আসে, আমরা বহুবার এই বাংলাদেশ এয়ারপোর্ট নিয়ে বহুবার ভোগান্তির শিকার হয়েছি, বহু মিডিয়াতে আসছে, বহু রিপোর্ট হয়েছে, বহু প্রবাসীরা প্রতিবাদ করেছে। কিছুদিন স্টপ থাকে, আবার শুরু হয়ে যায়, আবার কিছুদিন স্টপ থাকে, আবার শুরু হয়ে যায়। আর যখনই শুরু হয়ে যায় এবং এটা মিডিয়াতে চলে আসে, তৃতীয় শ্রেণীর কিছু কর্মকর্তা কর্মচারী, কিছু স্টাফরা তাদের সাজা হয়ে যায়। এরপর সবকিছু সেই আগের কিছুদিন ঠান্ডা থাকার পরে স্বাভাবিক জায়গায় চলে যায়। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে, যাতে করে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে আমাদেরকে সুষ্ঠু একটা পরিবেশ দিয়ে দেশে আমরা যাতে প্রবেশ করতে পারি, এবং দেশ থেকে যখন বের হয়ে যাই এয়ারপোর্টে আমরা এভাবে সার্ভিস চাই যাতে করে আমরা দেশের একটা মায়া, মমতা, আন্তরিকতা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের মানুষের ব্যবহার, এই শক্তিটা নিয়ে যাতে আমরা প্রবাসে পা রাখতে পারি। কিন্তু আমাদের খুবই কষ্ট হয় যখন দেশের মানুষ আমাদেরকে নির্যাতন করে, দেশের মানুষ আমাদেরকে পেরেশানি করে, যখন আত্মীয় স্বজন ফ্যামিলি দেশে রেখে আসতেছি, এই দুঃখের মধ্যে ওনারা যখন এয়ারপোর্টে আমাদের পেরেশানি করে, তখন যে কতটা কষ্টদায়ক সেটা যার ভোগান্তি হয় সে বুঝেন। আমরা এর একটা সুষ্ঠু পরিবেশ চাই, এয়ারপোর্টের পরিবেশ। আপনারা প্লিজ এইটার দিকে একটু মনোযোগ দেন। যদি নর্মালি কোনো কর্মকর্তারা এটা করতে না পারেন,
সুষ্ঠু পরিবেশ রাখতে না পারেন এয়ারপোর্টে, আপনারা সেনাবাহিনীকে এয়ারপোর্টের দায়িত্ব দিয়ে দেন। সেনাবাহিনী যদি থাকে এয়ারপোর্টের দায়িত্বে, তাহলে প্যাসেঞ্জারদের, আমরা যাত্রীদের কোনো সমস্যা হবে না। নাম্বার 2, আমরা বিশ্বের মধ্যে অনেক বিমান আছে, অনেক দেশের অনেক বিমান আছে, সুন্দর সার্ভিস, তাদের অনেক সুযোগ সুবিধা, কিন্তু আমরা প্রবাসীরা কষ্ট করে হলেও আমরা চাই বাংলাদেশ বিমানে যাওয়ার জন্য। বাংলাদেশ বিমান আমাদের 2 নম্বর চাওয়া বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় বিমানমন্ত্রীর কাছে, যেখানে আমাদের বিমানে ওঠার সাথে সাথে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়। খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে হেয় দৃষ্টি করে দেখা হয়। কেন? আমরা তো পেমেন্ট করেই যাচ্ছি, আমরা তো ফ্রি যাচ্ছি না, বাংলাদেশ সরকার ফ্রি যাচ্ছে না। আর আমরা চিন্তা করি যে আমাদের যে বিমানের যে ভাড়াটা দেব, আমাদের অন্য দেশের দেশে যাবে, এই টাকাটা আমাদের দেশে যাক। কিন্তু আমরা এত কষ্ট পাওয়ার পরেও আমরা আবার সেই বাংলাদেশ বিমানে যাই। তাহলে চিন্তা করে দেখেন, আমরা এত কষ্টের ঘাম জড়ানো টাকা, এই টাকা দিয়ে আমরা দেশে যাই এবং অনেক বছর পরে যাই। সেই ক্ষেত্রে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়, তারপরেও আমরা যাই। তো আমরা বিমানের ক্ষেত্রে আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই। উন্নত বিশ্বের বিমানের মতো না হলেও অ্যাটলিস্ট 70-80% যাতে সার্ভিসটা ঠিকমতো দেওয়া হয়, খাবারটা ঠিকমতো দেওয়া হয়, নোংরা যাতে খাবার না দেওয়া হয়, এইগুলোর বিষয়ে মাননীয় বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনি এই বিষয়গুলো বিবেচনা করবেন প্লিজ, আমাদের অনেক কষ্ট হয়। নাম্বার 3, মাননীয় সরকার, আমরা প্রবাসে থাকি, আপনি জানেন, আপনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেও প্রবাসে ছিলেন, আপনি জানেন এখানে অনেক অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু আমাদের যে দূতাবাসগুলো আছে, আমি জানি না আপনার নজরে এসেছে কিনা, অনেক দূতাবাস খুবই ভালো করতেছেন, ওনারা অনেক সার্ভিস দিচ্ছেন, কিন্তু অনেক দূতাবাস যেগুলো কিনা আমাদের লোকজন গেলে, আমরা প্রবাসীরা গেলে তাদের কাছ থেকে আমরা সুন্দর আচরণ পাই না। এমনকি কিছুদিন আগে আপনি দেখেছেন কিনা জানি না, কিছুদিন আগে একজন দূতাবাসের কর্মকর্তা একজন রেমিটেন্স যোদ্ধার গায়ে হাত তুলেছেন। তো এগুলো উনাদেরকে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার উনাদেরকে দূতাবাসে দিয়েছে এই কারণে যে আমরা যাতে প্রবাসী যারা আছি তারা যাতে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা যাতে সব ধরনের সহযোগিতা পেয়ে থাকি, এর জন্যই। কিন্তু এই উনাদের ম্যানেজমেন্ট, উনাদের ইগো, উনাদের বিহেভিয়ার খুবই লজ্জাজনক, ধিক্কারজনক। ওনারা উচ্চ শিক্ষিত, আমাদের যারা শ্রমিক আছি, আমাদের ক্ষেত্রে সবাই কিন্তু উচ্চ শিক্ষিত না, সবাই শিক্ষিত না, কেউ নিজের নামটাও লিখতে পারে না, এরকমও আছে। কিন্তু ওনারা যে উচ্চ শিক্ষিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি নিয়ে ওনারা ওই অন্য দেশে, ভিন্ন দেশে গিয়েছেন, ওনারা যে বেতন পান, ওনাদের যা আয় হয়, বাংলাদেশ অর্থনীতির যে চাকাটা ঘুরে, এই চাকাটা প্রবাসী সেই অশিক্ষিত মূর্খ লেবারদের রক্ত ঝরা, রক্ত পানি করা, ঘাম দিয়ে এই অর্থনীতির চাকাটা ঘুরে। 70% চাকা ঘুরে, অর্থনীতির চাকা প্রবাসীদের ঘাম দিয়ে। এই প্রবাসীরা যখন ছুটি নিয়ে দূর দূরান্ত থেকে দূতাবাসে যায়, তখন তাদের সাথে যে কি ধরনের আচরণ করা হয়, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আমাদের এই পেরেশানি থেকে আমাদের রেহাই দেন। আমাদের পাসপোর্ট করার ক্ষেত্রে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় আপনারা নেন। আপনারা যদি সিদ্ধান্ত নেন, আমার মনে হয় না সংসদের, আপনারা যদি অনেক সিদ্ধান্ত নিতে পারেন যে প্রবাসীদের ক্ষেত্রে, রেমিটেন্স যোদ্ধার ক্ষেত্রে সংসদে কোনো আইন যদি আপনারা পাশ করেন, স্পেশাল কোনো আইন পাশ করেন প্রয়োজন বোধে, আমার মনে হয় না যে সংসদের অন্যান্য সদস্যরা এটাতে না করবে। প্লিজ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দূতাবাসগুলোকে বলেন যে তারা যেন আমাদের সাথে একটু ভালো বিহেভ করে। আমরা অনেক কষ্ট করে ছুটি নিয়ে, অনেক সময় ছুটি দেয়ও না, ছুটি নিয়ে আমরা যাই, কিন্তু গিয়ে বারবার যাওয়া লাগে দূতাবাসে, বারবার আমাদের ভোগান্তি শিকার হতে হয়, এর সাথে টাকাও যায়, সময়ও যায়, জবেও আমাদের প্রবলেম হয়।
প্লিজ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের একটা সুষ্ঠু সুন্দর হেল্পফুল আমাদের দূতাবাস আমাদের জন্য নিশ্চিত করেন প্লিজ। নাম্বার 4, আপনারা আপনারা সম্প্রতি দেখেছেন যে প্রবাসীরা অনেক ধরনের হঠাৎ করে মারা যাচ্ছে, তারপর তাদের ফ্যামিলি রাস্তায় বসে যাচ্ছে, অথবা 10 বছর 20 বছর 25 বছর 30 বছর কাজ করে যখন দেশে যাচ্ছে, যা তাদের কামাই তাই যাচ্ছে। আমার বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ, বাংলাদেশে যারা কাজ করেন, সরকারি কাজ চাকরি করেন, তাদেরকে পেনশন দেওয়া হয়। প্রবাসীরা কিন্তু সেই ক্ষেত্রে অনেক গুণ বেশি ট্যাক্স দিয়ে থাকেন। আপনারা কোনো একটা মেকানিজম, কোনো একটা রুলস রেগুলেশন তৈরি করেন, আমরা ব্যাংকে রেখে টাকার মুনাফা দেওয়া হবে, এইগুলোতে আমরা ভরসা রাখতে পারছি না। যে হারে ব্যাংকে কিছুদিন পর পর চুরি হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে একবার দুইবার না কয়েকবার। আমরা ব্যাংকে যা আয় করি, কষ্ট করে ওইগুলো সেভিং করে ব্যাংকে রাখি, ব্যাংকের টাকা চুরি চুরি হয়ে যাচ্ছে। সেইটা না, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে এমন একটা মেকানিজম করার জন্য প্রবাসী পেনশনের জন্য, যাতে করে প্রবাসীরা 10 বছর 20 বছর 25 বছর 35 বছর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা ইউরোপ আমেরিকা যারা, তারা খুব কম সংখ্যকই ফিরে যান দেশে। যারা মধ্যপ্রাচ্যেতে আছেন বা যাদের থাকার সুযোগ নাই প্রবাসে, তাদের জন্য একটা পেনশনের ব্যবস্থা করেন। কারণ পরবর্তী সময় ওনারা যখন দেশে যান, তখন কিন্তু ওনাদের ইনকাম করারও কোনো সুযোগ থাকে না, এবং সেই ক্ষেত্রে ওনারা খুব অসহায় ফিল করেন। যার আছে অনেক প্রচুর অর্থ, তাদের তো সমস্যা নাই, কিন্তু বেশিরভাগই প্রচুর অর্থ থাকে না। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আমরা যেহেতু কন্ট্রিবিউশন করতেছি রেমিটেন্স যোদ্ধারা, যে রাজস্ব আয়ের ক্ষেত্রে, আমরা আশা করতেছি বাংলাদেশ সরকার আমাদের এদিকে মুনাফা ওদিকে মুনাফা ওইগুলোর দরকার নাই, আমাদের পেনশনের কোনো কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা, রাজস্ব আয় হয়ে থাকে প্রবাসীদের কাছ থেকে। আমি আশা করব যে এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রবাসী যারা আছেন তারা যদি মনে করেন, আপনারাও যদি মনে করেন যে আমাদের প্রবাসীদের জন্য পেনশন একটা 5 বছর 10 বছর 15 বছর 20 বছর যদি কেউ প্রবাস করে, তাহলে তার ক্ষেত্রে কি কি পেনশন, দীর্ঘদিন থাকার পরে কি কি পেনশন হতে পারে, সেই ক্ষেত্রে কিছু আমরা এইটা আমাদের জন্য হেল্পফুল কিনা, বা কোনো ফ্যামিলির কেউ মারা গেলেন, আমাদের দেখা যায় প্রায়ই আমরা প্রবাসীরা এত টেনশনের মধ্যে থাকি যে আমাদের কখন যে কি হয়, প্রত্যেক দিন আমাদের কেউ না কারো মৃত্যুর সংবাদ শুনতে হয়। তো সেই ক্ষেত্রে আমি মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্লাস বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এদের পেনশনের ব্যবস্থা করা যায় কিনা, আমাদের যে পেনশনের ব্যবস্থা করা যায় কিনা, এবং আমাদের যারা কেউ যদি মারা যান, তে এই মারা যাওয়া যে রেমিটেন্স যোদ্ধা, ওনার ডেড বডিটা যাতে বাংলাদেশ সরকার নিজ দায়িত্বে নিজ খরচে দূতাবাস তার ফ্যামিলির কাছে ডেড বডিটা পৌঁছে দেয়। কারণ অনেক খরচ, এবং এই খরচের পরিপ্রেক্ষিতে অনেক ডেড বডি বাংলাদেশে পাঠানো, লাশটা পাঠানো অনেক কষ্টকর হয়ে যায়। অনেক দিন, মাসের পর মাস হাসপাতাল মর্গে পড়ে থাকেন, হিমঘরে পড়ে থাকেন। তো আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে এইসব বিষয়গুলো সবিনয় দৃষ্টি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আশা করি এই 4টা বিষয়গুলো আপনারা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়গুলো বিবেচনা করবেন, আমাদের প্রবাসীদের ভোগান্তি, আমাদের কষ্টের অবসান করবেন। সব যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, রেমিটেন্স যোদ্ধাদের জয় হোক, বেঁচে থাকুক বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্য অন করতে ভুলবা না।